মধ্যপ্রদেশের রেওয়া জেলার করচুলিয়ার কাছে একজন সাংবাদিকের মৃতদেহ পাওয়া গেল। মাথা এবং পুরুষাঙ্গ কাটা, সম্পূর্ণ নগ্ন মৃতদেহ। মূল যে সন্দেহভাজন, তার ফার্ম হাউস থেকে একটা খাতা পাওয়া গেল, তাতে 14 জনের নাম লেখা। তার শালাকে পুলিশ জিজ্ঞেস করলো যে নামগুলো কার। শালা বললেন যে এই লোকগুলোকে তো জামাইবাবু কেটে খেয়ে ফেলেছেন। নমস্কার, আপনারা শুনছেন অপরাধ সূত্র। এখানে আমরা গল্প শোনাই না, বইয়ের পাতা থেকে নয়, পুলিশের খাতা থেকে। আর ইন্ট্রোটাও আপনারা ঠিকই শুনেছেন। নরখাদক শুধুমাত্র আফ্রিকার জঙ্গলে আগুনের চারপাশে পাতা পড়ে নেচে বেড়ায় না। তাদের মধ্যে অনেকে থাকে আমাদের এই শহরে, আমাদের মতোই সাধারণ মানুষ সেজে। তো যে সাংবাদিকের কথা আমি শুরুতে বললাম, তাকে দিয়েই না হয় শুরু করি আমাদের আজকের গল্প। উত্তরপ্রদেশের বিএসসি গ্র্যাজুয়েট ধীরেন্দ্র সিং এলেন এলাহাবাদে, এখন যার নাম প্রয়াগরাজ। সেখানে এসে তিনি নিউজ প্লাস নামে একটি পত্রিকায় চাকরিতে জয়েন করলেন। সেখানে আস্তে আস্তে তার উন্নতিও হলো এবং তার পরবর্তী কাজটা ছিল খুব বড় একটা পত্রিকা আজের অফিসে। ধীরেন্দ্র সিং এমনিতে ছিলেন অত্যন্ত ভালো মানুষ, কাজের ক্ষেত্রে সবার সাথেই তার বেশ সদ্ভাব ছিল, কিন্তু লোকটা স্বভাবে ছিল অত্যন্ত ডাকাবুকো। তখনকার দিনে খুব বড় একটা প্রবলেম ছিল, তখন কেন বলছি, এখনও আছে, ইল্লিগাল মাইনিংয়ের। সেই ইল্লিগাল মাইনিং নিয়ে কলাম লিখে লিখে বেশ কিছু জায়গায় মাইনিংয়ের কাজ তিনি সম্পূর্ণভাবে বন্ধ করিয়ে দিলেন। মানে বুঝতেই পারছেন, মাইনিং দুনিয়া এবং গোটা অপরাধ জগতের সাথে তার সম্পর্কটা হয়ে উঠল আদায় কাঁচকলায়। এবার এলো সেই দিন, 13ই ডিসেম্বর 2000 সাল। এলাহাবাদে তার কর্মস্থলের কাছাকাছি তার 2 কাকা ভাড়া থাকতো। সেখানে গিয়ে ধীরেন্দ্র বলল তার বাড়ি যেতে খুব ইচ্ছে করছে। এবার বাড়িতে তার সন্তান সম্ভবা স্ত্রী রয়েছে, এছাড়াও রয়েছে তার 3 বছরের একটি শিশুপুত্র। তার বাড়ি যেতে ইচ্ছে করাটা অত্যন্ত স্বাভাবিক। তিনি কাকাদের বললেন যে আমি আজই অফিসের পর বাড়ি চলে যাব, 15 তারিখ আমি অফিসে আবার এখানে ফিরে এসে আবার অফিসে জয়েন করব। কাকারা বললেন যে ঠিক আছে, কিন্তু 15 তারিখ ফিরলেন না ধীরেন্দ্র। 16 তারিখ ধীরেন্দ্রের ওই 2 কাকার মধ্যে একজন কাকা বাড়ি গিয়ে শুনল যে ধীরেন্দ্র আদৌ বাড়িতে আসেইনি। কিটগঞ্জে ভাড়া থাকতেন ধীরেন্দ্র, সেই থানাতেই তার মিসিং রিপোর্ট লেখানো হলো। পুলিশ প্রথমে পাতা দেয়নি, কিন্তু ধীরেন্দ্র যেহেতু একজন বড় সাংবাদিক ছিল এবং তার বন্ধু স্থানীয় সাংবাদিকরাও যেহেতু পুলিশের ওপর আস্তে আস্তে চাপ বাড়াতে থাকে, তাই তারা এই কেসটাকে সিরিয়াসলি নিতে বাধ্য হয়। এসএসপি পিকে তিওয়ারি SN ত্রিপাঠীকে এই কেসের তদন্ত ভার দিলেন। পুলিশ প্রথমেই গেল ধীরেন্দ্র যে ঘরে ভাড়া থাকতো সেই ঘরটা সার্চ করতে। সেখানে ধীরেন্দ্রের মোবাইলে চার্জারটা পাওয়া গেল, কিন্তু মোবাইলটা কোথাও খুঁজে পাওয়া গেল না। ধীরেন্দ্রের একজন রিপোর্টার বন্ধুই তার কল হিস্ট্রি বার করলেন টেলিকম ডিপার্টমেন্ট থেকে। সেখানে দেখা গেল 16 তারিখ রাতে ধীরেন্দ্রের ফোনে একটি আননোন নাম্বার থেকে কল এসেছে। সেই নাম্বারে কল করে জানা গেল সেটি জনৈক ফুলন দেবীর নাম্বার। এই ফুলন দেবী ছিলেন উত্তরপ্রদেশের শঙ্করগড়ের একটি পঞ্চায়েত সভার সদস্য। কথায় কথায় বেরিয়ে এলো তার বাপের বাড়ি ধীরেন্দ্রারি গ্রামে। তার স্বামীর নাম রাজা কুলান্দার। তিনি সেন্ট্রাল অর্ডিন্যান্স ডিপোর সিভিলিয়ান ডিপার্টমেন্টের একজন গ্রেড 4 কর্মচারী। এছাড়াও তিনি একটি পিগাড়িও চালাতেন। ফুলন দেবী ফোনের ব্যাপারে বললেন যে তিনি এই ফোন কলের ব্যাপারে কিছুই জানেন না, পুলিশের যদি দরকার হয় তারা তার স্বামীর সাথে কথা বলতে পারে। এবার বাড়ি তো ধীরেন্দ্র যায়নি, সুতরাং পুলিশ সোজা গেল ফুলন দেবীর শ্বশুর বাড়িতে। সেখানে তার সাথে কথাবার্তা বলে পিগাড়ির ঠিকানাটা নিয়ে সেই পিগাড়িতে গেল সার্চ করতে। পিগাড়িতে তখন রাজা কুলান্দার ছিল না, কিন্তু পুলিশ থাকতে থাকতেই একটা সবুজ টাটা সুমো করে রাজা কুলান্দার সেই পিগাড়িতে ঢুকলো। আপনাদের আরেকবার আমি সালটা নক করে দিই। সালটা ছিল 2000, মানে আজ থেকে প্রায় 25-26 বছর আগের কথা। তখনকার দিনে আপনারা ভেবে দেখুন তো, কটা বাড়িতে আপনারা 4 চাকা গাড়ি দেখেছেন। আজকের মতো 4 চাকা গাড়ি তখনকার দিনে এতটাও নর্মাল ছিল না। তারপর আবার টাটা সুমোর মতো বড় গাড়ি, সেটা তো রীতিমতো বড় লোকদের স্টেটাস সিম্বল ছিল। এবার একজন গ্রেড 4 এমপ্লয়ির কাছে এত দামি গাড়ি আসে কিভাবে? পুলিশ খোঁজ নিয়ে জানতে পারলো শুধু এই টাটা সুমোটিই নয়, তার কাছে আজ তো একটা জিপ গাড়ি পর্যন্ত আছে, এবং এই গাড়িগুলো নিয়ে তিনি প্রায়ই নৈনি থেকে এলাহাবাদ যাতায়াত করেন। পুলিশ আরও অবাক হলো যখন তাকে নাম জিজ্ঞেস করায় সে নিজের নাম বলল রাম নিরঞ্জন।
পুলিশ তাকে জিজ্ঞেস করলো, সে কি, তোমার বউ যে বললো তোমার নাম রাজা কোলান্দার? তখন সে বলল দুটিই তার নাম। এই রাজা কোলান্দারের শালা ভক্সরাজ তখন অপেক্ষা করছিলেন সেই টাটা সুমোতেই। পুলিশ শালা, টাটা সুমো এবং রাজাকে সমেত তুলে নিয়ে গেল পুলিশ স্টেশনে। এবার যাতায়াতের পথে রাজা কোলান্দার মিষ্টি কথায় পুলিশকে মিষ্টি খাওয়ার টাকাও দিতে চেয়েছিলেন, কিন্তু আমাদের সৌভাগ্য পুলিশ সেই প্রস্তাবে রাজি হয়নি। থানায় নিয়ে গিয়ে রাজা কোলান্দারকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো পুলিশ। জেরা করতে গিয়ে পুলিশ বুঝতে পারলো যে রাজা কোলান্দার বড় কঠিন ঠাঁই, তার মুখ খোলানো এত সহজ না। সুতরাং পুলিশ পড়ল তার শালাকে নিয়ে। পুলিশ প্রথমেই দেখলো যে শালার পায়ে একটা বেমানান জুতো, মানে তার সাইজের সাথে জুতো সাইজ ঠিক মিলছে না। শালাকে জিজ্ঞেস করা হলে সে বলেছিল যে জুতোটার দাম 300 টাকা, কিন্তু পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে যে এই জুতো 2500-এর নিচে পাওয়াই যায় না। তাহলে জুতোটাও কি ওই টাটা সুমোটার মতোই তার জামাইবাবুর? এবার পুলিশ রীতিমতো ফিজিক্যাল টর্চার শুরু করলো ভক্সরাজের ওপর। তার ফলও পেল হাতে নাতে। ভক্সরাজ জানালো যে ধীরেন্দ্রের ফোনটা আছে তাদের গাড়ির ওই টাটা সুমোটাতেই, এবং অবশেষে রাত 3টে নাগাদ পাওয়া গেল তার স্বীকারোক্তি। সে জানালো ধীরেন্দ্রকে তারাই খুন করেছে। কিভাবে খুন হয়েছিলেন ধীরেন্দ্র? কেন খুন হয়েছিলেন ধীরেন্দ্র? এবার কেনর উত্তরটা বেশ জটিল, তাই আমি আগে কিভাবেটাই আপনাদেরকে জানাই। 16 তারিখ মধ্যরাত্রে রাজা কোলান্দার নিজে ধীরেন্দ্রকে ফোন করেন এবং তাকে বলেন যে পরদিন ভোরবেলায় তার পিগাড়িতে আসতে। কালটা ছিল শীতকাল, চারিদিকে ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডা। রাজা কোলান্দার নিজের পিগাড়িতে একটা বনফায়ার জ্বালালেন এবং তার পাশে বসে তখন ধীরেন্দ্র এবং ভক্সরাজ। ভক্সরাজকে রাজা বললেন যে যাও তুমি ধীরেন্দ্র সাহেবের জন্য চা নিয়ে এসো। ভক্সরাজ চা নেওয়ার নাম করে উঠে গিয়ে নিয়ে এলো বন্দুক এবং পিছন থেকে গুলি করে খুন করা হলো ধীরেন্দ্রকে। তারপর তার ধর থেকে মাথা আলাদা করে সেই দুটোকে গাড়ির ডিকিতে ভরে নিয়ে বেরিয়ে পড়ল রাজা। রাস্তায় ইউপি-এমপি বর্ডারে, আপনারা তো জানেনই যে বর্ডারে চেকিং থাকে, সেই বর্ডারে রাজার গাড়িকে আটকালো পুলিশ। রাজা খুব স্মার্টলি গাড়ি থেকে নামলো এবং পুলিশদের সাথে হ্যান্ডশেক করে ইংরেজিতে বেশ খানিক্ষণ কথাবার্তা বলল। পুলিশও চেক না করে তার গাড়ি ছেড়ে দিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, চার্লস ওভরাজের সাথে বেশ মিল আছে এই রাজা কোলান্দারের চরিত্রের। আমাদের চ্যানেলে কিন্তু চার্লস ওভরাজের ভিডিওটা এসেই গেছে, আপনারা যদি চান বিখ্যাত সিরিয়াল কিলার চার্লস ওভরাজের গল্পটা এরপর গিয়ে শুনে নিতেই পারেন, আমরা আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো। তো যা বলছিলাম, ইউপি পেরিয়ে মধ্যপ্রদেশে ঢুকলো রাজা কোলান্দার এবং ভক্সরাজ। রেওয়ার 7-8 কিলোমিটার আগে ধীরেন্দ্রারি উইন্ডশিটারে মুড়ে তার জামা কাপড়গুলো ফেলে দিল রাজা। একটু পরে এলো বানসাগার লেক, সেখানে তার মাথাটাকে ফেললো তারা, এবং অবশেষে রেওয়া ঢুকে তার ধরটাকে কবর দিল শালা এবং জামাইবাবু মিলে। এই অবধি বলে একটু থামি বুঝলেন, কারণ পুলিশও থেমেছিল। তারা এই অবধি শুনে সোজা ছুটল লাশ উদ্ধার করতে। রেওয়া পুলিশের কাছেও ততক্ষণে খবর চলে গেছিল যে এই খুনের তদন্ত করছে ইউপি পুলিশ। তারা পুলিশকে জানালো যে হ্যাঁ, কিছুদিন আগে সত্যি এরকম একটা বেওয়ারিশ লাশ তারা পেয়েছিল, এবং যেহেতু বেওয়ারিশ তাই তারা আবার সেটাকে কবর দিয়ে দিয়েছে। লাশ তুলে তার থাইয়ের কাছে কাটা দাগ এবং তার গায়ের রং দেখে পুলিশ শনাক্ত করতে পারে লাশ। তারপর বানসাগার লেক থেকে সত্যি উদ্ধার করা হয় সেই কাটা মাথাটা। কেন খুন করা হয়েছিল ধীরেন্দ্রকে? জেরায় রাজা বলেছেন যে তার স্ত্রীর সাথে নাকি এই ধীরেন্দ্রের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, সেই আক্রোশেই তিনি খুনটা করেছেন। কিন্তু তার স্ত্রী ফুলন দেবী বলছেন যে ধীরেন্দ্র নাকি তাদের বাড়িতে কখনো যায়নি। তাহলে ক্রমে ক্রমে জানা যায় যে ধীরেন্দ্র রাজার অনেকগুলো অপকর্মের সাক্ষী ছিলেন এবং সেই নিয়ে রীতিমতো রাজাকে শাসাচ্ছিলেন। প্রথম অপকর্ম হচ্ছে টাটা সুমো চুরি, এবং এরপর তার শালার বউ যখন ইলেকশনে দাঁড়ায় তখনও ধীরেন্দ্রের সাথে রাজার রীতিমতো হাতাহাতি হয়েছিল, তাই রাগ রাজার মনে ছিলই। এছাড়া ধীরেন্দ্রের একটা নতুন বক্সার মোটর বাইক ছিল, যেটা দেখেও লোভ হয়েছিল রাজার। সেই বাইকটাকে তিনি ধীরেন্দ্রকে মারার পর সেই বাইকটাকে তিনি রেখে এসেছিলেন তাঁরই এক আত্মীয়ের বাড়িতে বেনারসে। মজার ব্যাপার হচ্ছে সেই আত্মীয় আবার চাকরি করতেন পুলিশেই। তো সে যাই হোক, ভক্সরাজের স্বীকারোক্তি শুনে পুলিশ আবার গেল তাদের ফার্ম হাউসে।
সেখানে একটা খুঁটের বস্তা থেকে পুলিশ খুঁজে পেল মার্ডার ওয়েপন, মানে যে বন্দুকটা দিয়ে ধীরেন্দ্রকে খুন করা হয়েছিল সেটা। গমের ট্রামে পাওয়া গেল টাটা সুমোর কাগজপত্র। আরও একটু খুঁজতে পুলিশ একটা ব্যাগ পেল। সেই ব্যাগের মধ্যে অনেক ডকুমেন্ট ছাড়াও রয়েছে একটা ডায়েরি, আর সেই ডায়েরিতেই 14 জনের নাম লেখা, যার মধ্যে শেষ নামটা ধীরেন্দ্রর। এবং বাকি নামগুলো সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করতেই শালার সেই উত্তর যে এদেরকে তো জামাইবাবু কেটে খেয়ে ফেলেছেন। ও হ্যাঁ, ডায়েরিটায় নামের জায়গায় লেখা ছিল রাজা কি ডায়েরি। আচ্ছা, মানুষের মাংস খাওয়ার ইচ্ছে হঠাৎ রাজা কল্যাণদারের কেন হলো, আর কিভাবেই বা খেলেন তিনি? এটা জানার আগে আমরা একটু মানুষটাকে চিনে নেওয়ার চেষ্টা করি। লোকটার পিতৃদত্ত নাম ছিল রাম নিরঞ্জন। সেখান থেকে সে নিজের নাম বদলে রেখেছিল রাজা কল্যাণদার। রাম নিরঞ্জন ছিল কোল প্রজাতির লোক। রাজা কল্যাণদার নাম রেখে সে কোলদের রাজা হওয়ার তৃপ্তি অনুভব করলো। হ্যাঁ, আপনাদের বলে রাখি, কোলদের সমাজে রাজার কিন্তু প্রচুর সম্মান। ক্ষমতার প্রতি প্রচণ্ড লোভ ছিল এই লোকটার। কতটা, সেটা আপনারা গল্প শুনতে শুনতে নিজেরাই আস্তে আস্তে বুঝতে পারবেন। তার স্ত্রীর আসল নাম ছিল গোমতী দেবী। সেই নাম বদলে তিনি রাখলেন ডাকাত রানী তথা জননেত্রী ফুলন দেবীর নামে নাম। তাকে তিনি রিজার্ভ সিট থেকে পঞ্চায়েত ভোটে দাঁড় করালেন। তিনি জিতলেনও। রাজাও কদিন পর ভোটে দাঁড়াতো, তার প্রস্তুতি রীতিমতো সে শুরু করে দিয়েছিল। রাজা হওয়ার প্রতি তার সত্যি প্রচণ্ড ন্যাক ছিল। এই ন্যাক কতটা ছিল তার ছেলে মেয়েগুলোর নাম শুনলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তার বড় ছেলের নাম ছিল আদালত, ছোট ছেলের নাম জামানত, এবং তার একমাত্র মেয়ের নাম রেখেছিলেন আন্দোলন। এবং তাদের সবার বাবা রাজা স্বয়ং। তিনি বাড়িতে না থাকলে দেওয়ালে লিখে রাখতেন রাজা ঘর মে নেহি হ্যায়। অনেক জায়গায় তিনি আর কে ইনিশিয়াল দিয়ে সই টই করতেন। এবার রাজা তো যে সে মানুষ হতে পারেন না। রাজা হতে গেলে তার তো বিদ্যে বুদ্ধি থাকতে হবে। বিদ্যে জোগাড় করা যেতে পারে আইনের বই পড়ে, কিন্তু বুদ্ধিতেও তো তাকে সবার সেরা হতে হবে। এইবার গল্পে ঢুকলেন আরেকটি মুখ্য চরিত্র, কালীচরণ শ্রীবাস্তব। রাজার থেকে 50,000 টাকা ধার করেছিলেন এই শ্রীবাস্তব। কিছুতেই ফেরত দিচ্ছিলেন না। চাইতে গেলে বলতেন যে আমি লালা কমিউনিটির মানুষ, আমাদের প্রচুর বুদ্ধি, অন্যায় করে কিভাবে সেই অন্যায়ের ফাঁক গলে বেরিয়ে যেতে হয় সেটা আমরা খুব ভালোভাবে জানি। নিজের অনেক গল্প শোনাতেন রাজা কল্যাণদারকে। রাজা অবাক হয়ে শুনত এবং এই লোকটার বুদ্ধির সত্যি সত্যি সে তারিফ করত। এমনই একদিন সে শ্রীবাস্তবকে বলল যে আমার বাড়িতে আসুন। তাকে যত্ন করে বাড়িতে ডেকে নিয়ে এলো, নিয়ে এসে তার মাথাটা কেটে ফেললো এবং সেটা সিদ্ধ করে স্টু বানিয়ে সে নিজে খেলো, শালাকেও ভাগ দিয়েছিল। এইভাবে কালীচরণ শ্রীবাস্তবের তীক্ষ্ণ লালা বুদ্ধি তার মাথায় চলে আসবে, এটাই ছিল রাজা কল্যাণদারের ধারণা। হ্যাঁ, রাজা কি ডায়েরিতে প্রথম নাম ছিল এই কালীচরণ শ্রীবাস্তবেরই। পরে পুলিশ রাজার বাড়িতে আরও ডিপলি সার্চ করে দুটো কঙ্কাল খুঁজে পায়। তার মধ্যে যেটা লাল দাগ দেওয়া সেটাই এই লালা কালীশঙ্করের, অন্য খুলিটায় সাদা দাগ দেওয়া। পরবর্তীকালে জানা যায় সেই খুলিটা মোহাম্মদ মুইনের। সেও রাজার সাথে একই অফিসে চাকরি করত। 1997 সালের 25শে জানুয়ারি যখন কালীচরণ শ্রীবাস্তব নিখোঁজ হয়, তখন তার পরিবারকে এই রাজা কল্যাণদারই সাহায্য করেছিল নৈনি থানায় এফআইআর লজ করতে এবং নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথরিটির সাথে দেখা পর্যন্ত করিয়ে দিয়েছিল। এবার এই লোকটাকে কে সন্দেহ করবে, এই সুযোগেই দ্বিতীয় ভিকটিম চুজ করে নিলেন তিনি। ওই যে মোহাম্মদ মুইনের নাম বলছিলাম না, তাকে। এই লোকটাও রাজার থেকে 25,000 টাকা ধার নিয়েছিল এবং সে সবাইকে বলে বেড়াতো যে সে সম্মোহন বিদ্যা জানে, রাজা তার থেকে কোনোদিনও টাকা ফেরত নিতেই পারবে না। বিদ্যে বুদ্ধি তো ঠিক আছে, একজন রাজার জন্য সম্মোহন বিদ্যা জানাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাদের হীরক রাজার কথা মনে আছে তো, ওই বৈজ্ঞানিকের কথা, মগজ ধোলাই। সম্মোহন বিদ্যা জানাটাও কিন্তু রাজার পক্ষে খুব ইম্পর্টেন্ট। রাজা তাকে একদিন ভুলিয়ে ভালিয়ে যমুনার উপরে একটা ব্রিজে রাখলেন। রাতের বেলা সেই ব্রিজটা একদম ফাঁকা হয়ে যায়, ওইদিকে লোকজন কেউ খুব একটা যায় না। সেখানেই তার ধর থেকে মাথা আলাদা করে দিলেন, ধরটা ফেলে দিলেন নদীর জলে এবং মাথাটা নিয়ে এলেন স্টু বানিয়ে খাবেন বলে। শুধু তার সম্মোহন বিদ্যার উপর শ্রদ্ধা না, লোকটার ওপর রাগও ছিল রাজার। মুসলমান, যাতে তার আত্মা শান্তি না পায় তাই তাকে পুঁতলেন পর্যন্ত না, জলে ফেলে দিলেন। মুসলমান বলে তাকে রীতিমতো ঘেন্না করতো রাজা কল্যাণদার। এই শুরু।
তারপর থেকে যখনই বুদ্ধিমান কোনো লোক দেখত রাজা কোলান্দার, প্রথমে তার সাথে গিয়ে নিজে থেকে বন্ধুত্ব করত, তারপর তাকে ডেকে আনতো তার পিগাড়িতে বা যমুনার ব্রিজের ওপর, আর তারপর তার মাথা কেটে সেটা স্টু বানিয়ে খেত সে। তার বুদ্ধিকে রাজা নিজের করে নিত। তার ভিকটিমের সংখ্যা ঠিক কত এটা স্পষ্ট করে আমরা জানতে পারি না, কারণ রাজাকি ডায়েরিতে যে 16টা নাম লেখা ছিল তার মধ্যে বেশ কজন তখন অবধি বেঁচে ছিলেন এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে এই পয়েন্টটা অনেকবার রাজা কোর্টেও তুলেছিল। আচ্ছা, কালীপ্রসাদই কি তার প্রথম ভিকটিম? আপনাদের সেই চোরাই টাটা সুমোটার কথা মনে আছে তো, যেটা করে প্রথম সে আর ভক্সরাজ ওই পিগাড়িতে এসেছিল এবং পুলিশ তাকে সেখান থেকে ধরে নিয়ে গিয়েছিল? তখনকার দিনে কোলদের ঘরে একটা বাইক পর্যন্ত থাকতো না, সেখানে একটা আস্ত টাটা সুমো রাজার কাছে এলো কি করে? এ ঘটনা তার রাজনীতিতে জড়িয়ে পড়ার বেশ কিছুদিন আগের ঘটনা। একবার রাজা নিজের স্ত্রী পুত্রকে নিয়ে নেমন্তন্ন খেতে গেছিলেন ভাইয়ের বাড়ির গৃহপ্রবেশে। সেখানেই সবাই জানলো হঠাৎ করে রাজার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। তার স্ত্রীকে এলাহাবাদে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার জন্য একটা টাটা সুমো বুক করলো রাজা। সেই টাটা সুমোর মালিকের নাম ছিল মনোজ এবং তার ড্রাইভার ছিল রবি। তারা এলাহাবাদ লখনৌ হাইওয়ে থেকে এসে রাজা এবং তার পরিবারকে তুলে নিয়ে গেল, কিন্তু আর ফিরে এলো না। একটা টাটা সুমোর জন্য এই দুজনকে নিজের হাতে খুন করেছিলেন রাজা কোলান্দার। তারপর গাড়ির রং আর নাম্বার তিনি বদলে নিয়েছিলেন। আপনারা তো বুঝতেই পারছেন যে রাজা তো হেঁটে বা ভাড়া গাড়িতে ঘুরতে পারে না। রাজার একটা গাড়ি থাকা তো, নিজের গাড়ি থাকা তো খুব ইম্পর্ট্যান্ট, এবার সেটা সৎপথে হোক কিংবা অসৎ পথে। এই গাড়ি করেই রাজা নিজের এলাকায় ঘুরে বেড়াতেন, সবাইকে টাকা ধার দিতেন। গাড়িতে লেখা থাকতো ডিস্ট্রিক্ট কাউন্সিল মেম্বার। আর এই সুমোর কথাই জেনে গেছিলেন ধীরেন্দ্র, যেটা নিয়ে সে রাজাকে ভয় দেখাচ্ছিল। ফুলন দেবী অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদে জানা যায় যে ধীরেন্দ্রর নাকি রাজার বাড়িতেও আনাগোনা ছিল, তবে তিনি ফুলন দেবীর সাথে দেখা করতে আসতেন না, দেখা করতে আসতেন স্বয়ং রাজার সাথেই। তিনি এলে রাজা বাড়ির সবাইকে বলতেন যে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য, তিনি তার সাথে আলাদা কথা বলতেন। পরবর্তীকালে এই সাংবাদিক খুনের কথা রাজা কোলান্দার সম্পূর্ণভাবেই অস্বীকার করেছেন, কিন্তু তাঁর বলে দেওয়া জায়গা থেকেই এই ধীরেন্দ্রের জামা কাপড় এবং লাশ পাওয়া গিয়েছিল। বাকিটা আপনারা বুদ্ধিমান, আপনারাই ভেবে দেখুন। আচ্ছা, আর একটা প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মাথায় আসছে যে মানুষ হিসেবে কেমন ছিল এই রাজা কোলান্দার? মানুষ হিসেবে আমার, আপনার বা আর 5টা সাধারণ মানুষের মতোই ছিল সে। রোজ সকালে অফিসে যেত, পিগাড়িতে যেত, ফিরে এসে ছেলে মেয়েকে পড়াতো, তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়তো। মেয়ে আন্দোলন পুলিশকে জানিয়েছে যে বাবা তাকে শোয়ার সময় বলতো যে মানুষের ইজ্জত সব থেকে দামি, কখনো মিথ্যে বলবে না, কখনো লোভ করবে না। বন্ধুরা পুলিশকে জানিয়েছে যে খুব হাসি খুশি এবং ভালো মানুষই ছিল তাদের বন্ধু রাজা কোলান্দার। রাজা কোলান্দার নিজে পুলিশকে বলেছেন যে তিনি নিরামিষাশী ছিলেন, মাছ মাঝে মাঝে খেতেন, কিন্তু মাংস নইব ছ। ছেলে আদালত অবশ্য জানিয়েছে যে কথাটা আংশিক সত্য। বাড়িতে মা মাংস রান্না করতেন না, কিন্তু পিগাড়িতে প্রায় মাংস রান্না হতো। রাজার বিরুদ্ধে যখন নরমাংস ভক্ষণের অভিযোগ এলো, তখন সাইকোলজিস্টরা বললেন যে সাইকোপ্যাথিক পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। অনেকে তো আবার তার এথনিসিটির দিকেই আঙুল তুলল। তারা বলল যে রাজা কোলান্দার কোল সমাজভুক্ত, কোলেরা আগে নরমাংস খেত নাকি, এবং তাদেরকে তো এক প্রকার জোর করেই তাদের জঙ্গল থেকে টেনে বার করে এনে শহরে বসানো হয়েছে। এখন তো দেখা যাচ্ছে যে শহরই তাদের জঙ্গলে পরিণত হয়েছে। অনেক কোল সম্প্রদায়ের মানুষ, মানে বড় বড় মানুষ, তারা বলেছেন যে কোলদের নরমাংস খাওয়ার ইতিহাস কোথাওই পাওয়া যায় না। যদি কোনো কোল, মানে রাজা কোলান্দার যদি নরমাংস খেয়ে থাকেন, সেটা তার ইন্ডিভিজুয়াল সেলফের সমস্যা, কোলেদের সমস্যা না। কিন্তু এথনিসিটির খানিক প্রভাব তো রাজা কোলান্দারের ওপর ছিলই। রাজা যেমন উঁচু জাতের মানুষদের হাতে কোলদের অবদমিত হতে দেখেছেন, তেমনই দেখেছেন বহু পলিটিক্যাল লিডার। তখনকার দিনে মুলায়ম সিং যাদব ছিল, সমাজবাদী পার্টি, তিনি কোলেদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন তাদের তুলে আনার জন্য। এটা তাকে খুব প্রভাবিত করেছিল। এবং এই যে বললাম না আমি, ফুলন দেবী ছিলেন পঞ্চায়েতের সদস্য, তিনি কিন্তু ছিলেন এই সমাজবাদী পার্টিরই মেম্বার। মনে মনে রাজার বেশ রাগ ছিল এই উঁচু জাতের লোকদের প্রতি। তার ভিকটিমদের মধ্যে বেশিরভাগই কিন্তু ব্রাহ্মণ এবং কায়স্থ।
ব্রাহ্মণদের যে বটগাছের নিচে তিনি পুঁততেন, মানে ধরটা যে বটগাছের নিচে পুঁততেন, সেখানে নাকি ব্রহ্মসাপ এড়ানোর জন্য মাঝে মাঝে ধূপ জ্বালাতেন। তা ব্রহ্মসাপ বোধহয় খুব একটা এড়াতে তিনি পারেননি, কারণ প্রথমেই বলেছি তিনি ধরা পড়লেন। পুলিশ তদন্ত করে নৈনির বিগাড়ি থেকে 3টে, চিত্রকূট থেকে 5টা মৃতদেহ উদ্ধার করে। চাখিন্দোলা নামের একটা জায়গা থেকে মৃতদের জামা কাপড় উদ্ধার করে পুলিশ। এছাড়া নৈনির আরও একটি জায়গা থেকে পুলিশ উদ্ধার করে মাথা কাটা আরও 2টো দেহ। স্থানীয় লোকেরা থানায় গিয়ে বয়ান দিল যে বিগাড়ির গাছে তারা নরমুণ্ড ঝুলতে দেখেছে, কঙ্কালের মাথা আর কি। কেস করালো আদালতে। দীর্ঘ ট্রায়ালের পর সেই টাটা সুমোর মালিক এবং তার চালককে হত্যার অপরাধে রাজা এবং ভক্সরাজকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কোর্ট। নরমাংস ভক্ষণ এবং অন্যান্য খুনের কেসগুলো যেহেতু কোর্টে প্রমাণিত হয়নি, সেহেতু কোর্ট তাদেরকে ফাঁসির সাজা শোনাতে পারেনি। রাজাকে রাখা হয় নৈনি সেন্ট্রাল জেলে। সেখানে রাজা বেশ ভদ্রলোকের মতোই জীবন কাটাতে লাগলেন। তিনি প্রথম দিকে অন্যান্য কয়েদিদের সাথেই থাকতেন। দিনের 6 থেকে 8 ঘন্টা তিনি ধ্যান করে কাটাতেন, আর বাকি সময়টা বই পড়ে কাটাতেন, আইনের বই। অন্যান্য বন্দীদের বিভিন্ন অ্যাপ্লিকেশন লিখে দিতেন রাজা। এমনকি একজন কয়েদিকে নাকি তিনি জামিন পেতেও সাহায্য করেছিলেন আইনের মারপ্যাচ বলে দিয়ে। সেই সময় নৈনি থানায় বেশ কিছু পাকিস্তানি টেরোরিস্ট ছিল। তাদের সাথে নাকি ভারতীয় কয়েদিদের বেশ বন্ধুত্ব হয়ে যাচ্ছে। এবার সেখানে ভয় আছে যে ভারতের কোনো তথ্য যদি তাদের কাছে চলে যায়। এই বন্ধুত্ব আটকানোর দায়িত্ব পুলিশ দিয়েছিল রাজা কোলান্দারকে। রাজা নাকি সেই দায়িত্ব ভালোভাবেই পালন করেছিলেন। কয়েদিদের জন্য মুশকিল আসান হয়ে উঠেছিলেন রাজা নিজে। তারা নানা রকমের সমস্যা নিয়ে আসতো রাজার কাছে এবং রাজা সেগুলোর সমাধান করে দিত। একসময় নাকি রাজা তার ধ্যানে অসুবিধে হচ্ছে বলে আলাদা সেলও চেয়েছিলেন, এবং সেই সেলে তিনি একবার হোম করার চেষ্টা করেছিলেন। ফায়ার অ্যালার্ম বেজে যাওয়ায় তার হোম করা সেবারের মতো হয়নি, কিন্তু তিনি বলেছিলেন যে তিনি 10 মহাবিদ্যার অন্যতম দেবী বগলামুখীর নাকি উপাসনা করছেন এবং তিনি নাকি তার সাক্ষাৎ পেয়েছেন। যদিও মনোবিদরা বলেছেন যে তার ডিলিউশনের প্রবলেম আগেই ছিল বা পরবর্তীতেও ডেভেলপ করা অত্যন্ত স্বাভাবিক। পরবর্তীকালে তাকে এবং তার শালা ভক্সরাজকে লখনৌ জেলে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে উন্নাও জেলে। এখন সেখানেই রয়েছেন আমাদের এই 2 কয়েদি। তাদের বিচার এখনও চলছে, বাকি কেসগুলোর বাকি খুনগুলো নিয়ে বিচার এখনও চলছে। হঠাৎ করে কোনো একদিন হয়তো এই কেসটার আরও কোনো চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে আসতে পারে। আমরা কথা দিচ্ছি, আমরা ভিডিও করে না হোক অন্তত কমিউনিটি পোস্ট করে আপনাদেরকে জানাবো। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও হ্যাঁ, আমরা এর আগে বেশ কয়েকটা কেসে বলেছিলাম যে ওই কেসগুলো নিয়ে বিভিন্ন জায়গায় সিরিজ সিনেমা হয়েছে। আমাদের রাজা কোলান্দারও কিন্তু পিছিয়ে নেই। নেটফ্লিক্স তাকে নিয়ে ইন্ডিয়ান প্রেডেটর বলে একটা ওয়েব সিরিজ তৈরি করেছে। আপনারা যদি চান দেখতে পারেন, কিন্তু সেটা দেখতে যাওয়ার আগে ভিডিওটাকে একটা লাইক এবং চাইলে হাইপ করে দিতে পারেন। আজকের মতো শুভরাত্রি।